আগামীকাল অর্থাৎ 29 মে 2026 থেকে জেআরবিটি পরিচালিত গ্রুপ সি চাকরি প্রার্থীদের ডকুমেন্ট ভেরিফিকেশন শুরু হবে। ডকুমেন্ট ভেরিফিকেশনের ডেট আমরা আগেই জেনে নিয়েছি। সবাই নিজেদের মতো করে ভেরিফিকেশনের জন্য যে রুল নাম্বার সেটা আছে কি না সেটা সবাই অবশ্যই চেক করে নিয়েছে। এখন ডকুমেন্ট ভেরিফিকেশনের যে রিপোর্টিং টাইম কয়টা একটা কোয়েরি ছিল। 2 নম্বর কোয়েরি ছিল টোকেন নাম্বার ম্যান্ডেটরি নিয়ে যেতে হবে। টোকেন নাম্বার বিষয়ে আপডেট অনেকে জানতে চেয়েছিল। আইটিআই বিষয়টা অনেকে কোশ্চেন ছিল, কী বিষয়ে আইটিআই লাগবে, আইটিআই না থাকলে কি হবে। আরেকটা কোয়েরি ছিল এক্স সার্ভিসম্যান বা ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ ক্যান্ডিডেটের জন্য পোস্টগুলি যেটি খালি আছে এগুলি কি জেনারেল বা এসসি যে নর্মাল ক্যাটাগরি চাকরি প্রার্থীদের মধ্যে ডিস্ট্রিবিউশন করা হবে কি না। নেক্সট কোশ্চেন ছিল ওমেন রিজার্ভেশন, এখানে কোনো ফিল আপ বা ম্যান্ডেটরি আছে কি না। ডকুমেন্টগুলি যেগুলি নিতে হবে এগুলি কি অ্যাটেস্টেড না সেলফ অ্যাটেস্টেড নাকি জেরক্স কপি বা অরিজিনাল নিয়ে গেলেই চলবে। ডকুমেন্ট ভেরিফিকেশনটা কীভাবে হবে, ডকুমেন্ট ভেরিফিকেশনের পরের প্রসেস কী, মেরিট লিস্ট কীভাবে প্রকাশ করা হবে, কয়টা পোস্টের মেরিট লিস্ট প্রকাশ করা হবে, শূন্যপদ বাড়বে কি না কমবে না, কেনই বা এই ডকুমেন্ট ভেরিফিকেশনটা পুনরায় শুরু হচ্ছে। এর আরও অনেকগুলো কোশ্চেনের কুইরি সবাই আমাদের মাঝে নিয়ে এসেছিলো। সেই কুইরি এক এক করে আমরা সবগুলো উত্তর দেওয়ার আজকে চেষ্টা করব। প্রথমত, ত্রিপুরা সরকার কোনো অর্ডার বা মন্ত্রিসভা কোনো সিদ্ধান্ত নেয়নি ডকুমেন্ট ভেরিফিকেশনের জন্য। ডকুমেন্ট ভেরিফিকেশনের সিদ্ধান্ত নিয়েছে জিআরবিটি। এবার জিআরবিটি নিজে থেকে সিদ্ধান্ত নিয়নি। ত্রিপুরা হাইকোর্টে কেস হয়েছিল, কেস নাম্বার 264 12/2025, 77 20/2025, কেস নাম্বার 39 এবং কেস নাম্বার 485 17/2/2025। এখানে ডাব্লিউপিসি 264, 77, 39 এবং 485 চারটা কেসের পরিপ্রেক্ষিতে যে জাজমেন্ট এসেছে সে জাজমেন্টের উপর ভিত্তি করে এই ডকুমেন্ট ভেরিফিকেশনটা শুরু হয়েছে। টেকনিক্যাল নন টেকনিক্যাল পোস্টের একটা বিষয় আছে, আরেকটা বিষয় আছে ফিজিক্যাল হ্যান্ডি যারা ক্যান্ডিডেট আছে তাদের মেরিট লিস্টে কিছু ত্রুটি বিচ্যুতি ছিল, সেটা নিয়েও কিন্তু এই ডকুমেন্ট ভেরিফিকেশনটা অনেকটা ইম্পর্টেন্ট। এখানে যাদের রোল নাম্বার আছে, এখানে সবাই যারা রিটেনে এসসি ক্যাটাগরিতে 30% মার্কস এবং ইউআর ক্যাটাগরিতে যারা 35% মার্কস পেয়েছে সবাইকে রাখা হয়েছে। সংখ্যাটা যদি আমরা এক করে করতে চাই তা 30,000 প্লাসই হবে, এর থেকে কম হবে না। এখন সবার কোশ্চেন জাগতেই পারে, যেখানে 2,500 পোস্টের জন্য যেখানে 8,000-এর কাছাকাছি ক্যান্ডিডেটকে ডাকা হয়েছিল ইন্টারভিউতে, সেখানে ভ্যাকেন্সি খালি আছে মাত্র 430টা। এই 430খানা পোস্টের জন্য এতজন ক্যান্ডিডেটকে কেন রাখা হয়েছে সেটাও কিন্তু কুইরি থেকে যাচ্ছে। অনেকের মনে সন্দেহ আছে যে 2024-25-26-এ জেআরবিটির মাধ্যমে যে শূন্যপদগুলি ক্রিয়েশন হয়েছে সেগুলো কি এই ডকুমেন্ট ভেরিফিকেশন পর তাদের নিয়োগপত্র দেওয়া হবে। উত্তরটা একদম সত্য, উত্তরটা একদম ডাইরেক্ট না। হাইকোর্টে কেস মূলে ডকুমেন্ট ভেরিফিকেশন হয়েছে, হাইকোর্ট থেকে অর্ডারে দেওয়া আছে যে 430খানা শূন্যপদ খালি আছে, ওইগুলা ডকুমেন্ট ভেরিফিকেশন আবার মেরিট লিস্ট প্রকাশ করে ভাগ্যবানদের চাকরির প্রদান করা, তাদের হাতে চাকরির অফার তুলে দেওয়া, প্রয়োজনে রিটার্নের রেজাল্টের সাথে নতুন করে ইন্টারভিউ নিয়ে নতুন করে মেরিট লিস্ট প্রকাশ করে। এটা কেসেই বলা আছে, আর জিআরবিটি নিজে থেকে করছে না, কেসে বলা আছে বলেই করছে। আগামীকাল ইন্টারভিউ হবে। এরপর যে স্যাটারডে গভর্নমেন্ট হলিডে থাকে, কিন্তু স্যাটারডে জিআরবিটি কিন্তু 30 মে ও কিন্তু জিআরবিটি ইন্টারভিউ নেবে। তাহলে রুল নাম্বার ওয়াইজ কিন্তু দুইটা রিপোর্টিং টাইম দেওয়া আছে, একটা আছে সকাল 10:30, আরেকটা আছে দুপুর 2:30। 10টার মধ্যে আমরা সবার কাছে অনুরোধ করব জিআরবিটি অফিস প্রাঙ্গণে গিয়ে পৌঁছে যাওয়ার জন্য। আর যার রিপোর্টিং টাইম 2:30, 2টার মধ্যে আমরা সবাইকে অনুরোধ করব জিআরবিটি অফিস প্রাঙ্গণে গিয়ে পৌঁছে যাওয়ার জন্য, যাতে কোনো প্রকার দেরি না হয়। নতুন নোটিফিকেশন অনুযায়ী কিন্তু শনিবারে হলিডে নয় জিআরবিটি অফিস, শনিবার কিন্তু খোলা থাকবে জিআরবিটি অফিস। প্রথমত সবচেয়ে বড় যে কোশ্চেন ছিল সেটা হলো টোকেন নাম্বার। টোকেন নাম্বার কারোর কাছেই নেই, কেউ বুঝতেই পারছে না টোকেন নাম্বারটা কি, টোকেন নাম্বার কেন নিয়ে যেতে হবে। টোকেন নাম্বারের বিষয়টা চলে আসছে কিছু সংখ্যক ক্যান্ডিডেটের জন্য। কোন ক্যান্ডিডেটের জন্য আমরা সেটাও বলছি। 2003-2017 সালে ত্রিপুরা সরকার অধীনে লয়ার ডিভিশন ক্লার্ক এগ্রিকালচার অ্যাসিস্ট্যান্ট পদে নিয়োগের বিজ্ঞাপন এসেছিল 3/1/2017 সালে। সেই অ্যাপ্লিকেশন বা সেই নিয়োগ প্রক্রিয়াটা ক্যান্সেল হয়ে গিয়েছিল। তো সেই নিয়োগ প্রক্রিয়া যারা অ্যাপ্লিকেশন করে টোকেন নাম্বার পেয়েছিল
তাদের জিআরবিতে একটা সুযোগ দিয়েছে, বয়সের ছাড় দিয়েছে, তারা 2021 আবার অ্যাপ্লাই করেছে। ওই সব ক্যান্ডিডেট যারা 3/1/2017 সালে অ্যাপ্লাই করেছিল, যাদের কাছে টোকেন নাম্বার আছে, যাদের বয়স পেরিয়ে গিয়েছিল, একমাত্র তাদেরই টোকেন নাম্বার লাগবে। যাদের বয়স এখনও পেরিয়ে, আজকে না, আজকে 45 বছর 46 বছর হচ্ছে সেটা বলছি না, অ্যাপ্লিকেশান ডেট 21-এর যে অ্যাপ্লিকেশান যখন শেষ হয়েছিল ফেব্রুয়ারি মাসে, তখন যদি আপনারা বয়স 40 থাকে তাহলেও চলবে। এখন 45 হয়েছে, তেমন কিছু ব্যাপার না, 46 তেমন কিছু ব্যাপার না। যখন অ্যাপ্লাই করেছিল তখন বয়স 45 হলেই চলবে। তাহলে ওই টোকেন নাম্বার শুধু এগ্রিকালচার অ্যাসিস্ট্যান্ট বা এলডিসি পোস্টে 3/1/2017 অ্যাডভার্টাইজমেন্টে তৎকালীন বামপন সরকার থাকতে যারা অ্যাপ্লাই করেছিল তাদের জন্যই শুধু এখানে টোকেন নাম্বার নেসেসিটি, বাকি কিন্তু সব কেউ টোকেন নাম্বার লাগবে না। আরেক সংখ্যক ক্যান্ডিডেট আছে যারা বয়সের ছাড়পত্র এখানে পাবে, এক্স সার্ভিসম্যান, তাছাড়া অ্যাডক টিচার যারা 10 থেকে শিক্ষকরা যারা আছে তাদের লিস্টেও যদি নাম থাকে তারাও কিন্তু এখানে একটা ছাড় পাবে। ফটো আইডেন্টিটি প্রুফটা অবশ্যই হাতে নিয়ে নেবেন, প্যান কার্ড, ভোটার আইডি, পাসপোর্ট, আধার কার্ড, ফটো আইডেন্টিটি প্রুফটা অবশ্যই হাতে নিয়ে নেবেন। এডমিট কার্ড, যেটা জেআইবিটি থেকে রিটেন এক্সামের জন্য, ইন্টারভিউর জন্য যে এডমিট কার্ডটা দেওয়া হয়েছিল, সেই এডমিট কার্ডটা অবশ্যই হাতে নিয়ে নেবেন। এখন বয়সের প্রমাণপত্র অবশ্যই লাগবে, মাধ্যমিক এডমিট নিতে পারেন, আধার কার্ড বা বার্থ সার্টিফিকেট নিতে পারেন, বা মাধ্যমিক পাস সার্টিফিকেটও নিতে পারেন। আর যেহেতু জেআইবিটি এখানে মাধ্যমিক পাস সার্টিফিকেট অবশ্যই প্রয়োজনীয়তা লাগবে, হায়ার কোয়ালিফিকেশন সেটাও নিয়ে যাবেন, পিআরটিসি তো লাগবে, কাস্ট সার্টিফিকেট অবশ্যই নিয়ে যেতে হবেন। আর NXR 1 NXR 2 ফিল আপ করে নিয়ে যাবেন, সেটা আমরা আগে আলোচনা করেছিলাম, NXR 1 NXR 2 সেটা আগে আলোচনা করেছিলাম। অরিজিনাল ডকুমেন্টের সাথে 2 কপি সেলফ অ্যাটেস্টেড ডকুমেন্ট, সেলফ অ্যাটেস্টেড, এখানে গ্যাজেটেড অফিস অ্যাটেস্ট লাগবে না, সেলফ অ্যাটেস্টেড মানে সবগুলা কপির, এডমিট কার্ড 2টা, মাধ্যমিক এডমিট কার্ড 2টা, সেলফ অ্যাটেস্টেড আপনি নিজে সই করবেন জেরক্স কপিটার উপর, মাধ্যমিক ফার্স্ট সার্টিফিকেট বা মাধ্যমিক ফার্স্ট মার্কশিট 2টা, কম্পিউটার নলেজ সার্টিফিকেট 2টা, SC/ST সার্টিফিকেট 2টা, PWD ক্যান্ডিডেট সার্টিফিকেট 2টা, এক্সপিরিয়েন্স আইডেন্টি কার্ড 2টা, অ্যাডক টিচার সার্টিফিকেট 2টা, নবজন সার্টিফিকেট 2টা, আইডেন্টি কার্ড যেটা প্যান আধার আসল সবগুলি 2টা জেরক্স কপি নিতে হবে, এবং 2 রিসেন্ট কালার ফটোগ্রাফ নিতে হবে। রিসেন্ট কালার মানে এর মধ্যে ফটো তুলেছে এমন ফটো মানে গুছিয়ে নিতে হবে। একটা ক্লিয়ার ব্যাগে এখনই গুছিয়ে নেবেন, সকালে সময় পাওয়া যাবে না। আর এখানে এত বেশি সময় লাগবে না, কারণ হিউজ নাম্বার ক্যান্ডিডেটকে রাখা হয়েছে, জাস্ট চেক করা হবে, জাস্ট চেক করে ছেড়ে দেওয়া হবে। যে 2-3 মিনিট কি 5 মিনিট সময় লাগবে একজনকে চেক করতে। অনেকগুলো টেবিলের ব্যবস্থাপনা থাকবে যাতে শীঘ্র থেকে শীঘ্র প্রসেসটা কমপ্লিট করা যায়, কারণ হাইকোর্ট থেকে রায় দিয়েছে খুব শীঘ্র থেকে শীঘ্র প্রসেসটা কমপ্লিট করার জন্য। আবার বলছি, হাইকোর্টের কেস নাম্বার 264, 77, 39 এবং 485 মানে রায় মূলে যে 430খানা ভ্যাকেন্সি আছে, এই 430খানা ভ্যাকেন্সির জন্যই এই ডকুমেন্ট ভেরিফিকেশনটা। এখানে কিন্তু ভ্যাকেন্সি বৃদ্ধি পাবে না, আমরা আবার বলেছি ভ্যাকেন্সি 430খানাই কিন্তু এখানে। NXR 1 এবং NXR 2টা অবশ্যই ফিল আপ করে নেবেন। NXR 1-এ যেখানে বলা আছে কোন পোস্টের জন্য অ্যাপ্লাই করেছেন, আপনার নাম, বাবার নাম, রোল নাম্বার, কোন পোস্টের জন্য আপনি অ্যাপ্লাই করেছেন, আপনার ক্যাটাগরি। NXR 2-তে যেখানে আছে আপনি বেসিক কম্পিউটার নলেজ জানা আছে কিনা সেটা অবশ্যই ফিল আপ করে নেবেন। 2টা NXR 1 NXR 2 2টা কিন্তু অবশ্যই এখানে নিয়ে যেতে হবে। আর এখানে টেকনিক্যাল যে পোস্টগুলো আছে, জুনিয়র পাম্প, মাল্টিরাসিডা পাম্প ফোর্ট, ওই পোস্টের জন্য কম্পিউটার যে NXR 2 সেটা ম্যান্ডেটরি নয়, শুধু LDC পোস্টের জন্যই কম্পিউটার জানাটা ম্যান্ডেটরি NXR 2টা। আর NXR 1টা কিন্তু সবার জন্য। এরপরে আসছি সর্বশেষ বা এরপরে নেক্সট যেটা কুইরি, সেটা হলো ITI সার্টিফিকেট তো ম্যান্ডেটরি বলা হয়েছে, ডিপ্লোমা ইঞ্জিনিয়ার বা ডিগ্রি ইঞ্জিনিয়ারের কথা বলা হয়নি, ITI সার্টিফিকেট বলা হয়েছে। তবুও আপনারা যদি ওই সাবজেক্টে ইঞ্জিনিয়ারিং পাস আউট হয়ে থাকেন তাহলে অবশ্যই যাবেন, একবার চেক করে নেবেন। কারণ শোনা যাচ্ছে জেআইবিটি যখন প্রসেসটা কমপ্লিট হয়েছিল, ITI অনেকে ছিল না, তখন ডিপ্লোমা ইঞ্জিনিয়ার বা ডিগ্রি ইঞ্জিনিয়ারকেও কিন্তু তখন গুরুত্ব দেওয়া হয়েছে বা প্রেফারেন্স দেওয়া হয়েছে। যদিও এক্ষেত্রে বর্তমান সময় ITI সার্টিফিকেট যাদের নাই তাদের ডিপ্লোমা বা ডিগ্রি ইঞ্জিনিয়ারকে প্রেফারেন্স দেওয়ার সম্ভাবনা খুবই কম, কারণ হাইকোর্টে আবার কেস হতে পারে, কারণ হাইকোর্টে কেস মূলে পুরো নিয়োগ প্রক্রিয়াটা ঝুলে রয়েছে। তাই জেআইবিটি এমন কোনো কাজ করবে না যাতে হাইকোর্টে কেস হয়। এখানে ITI সার্টিফিকেটটা 12/3/2021 12/3/2021 আগে যারা করেছে ক্লিয়ারলি বলে দেওয়া হয়েছে। 12/3/2021 লাস্ট ডেট ছিল অনলাইন সাবমিশন, এর আগে যারা ফিল আপ করেছে তাদেরই ITI লাগবে। অন্যরা মানে ওই ডেটের আগেই ITI পাসওয়ার্ড হতে হবে। 2022-এ 23-এ 24-এ 25-এ 26-এ ITI পাসওয়ার্ড করলে হবে না। আমরা যারা অ্যাপ্লাই করেছিলেন তখন যখন অ্যাপ্লিকেশন করার সময় যদি আপনার ITI পাসওয়ার্ড হয়ে থাকেন তাহলে ওই সময় সার্টিফিকেটটাই এখানে লাগবে। আরেকটা কোশ্চেন, কোন সাবজেক্ট ITI লাগবে? ওই সাবজেক্টে ITI না থাকলে কি হবে? যেরকম এখানে জেবিটি যখন ফর্ম ফিল আপ শুরু হয়েছিল তখন জুনিয়র অপারেটর পাম্প, জুনিয়র মাল্টি সিস্টেম অপারেটর, আনকমন যে ITI সার্টিফিকেটগুলির কথা বলা হয়েছিল, ওয়েল্ডার, গ্যাস অ্যান্ড ইলেকট্রিক, প্লাম্বার, টার্নার, ফিটার,
মেকানিক ডিজেল, পাম্প অপারেটর কাম মেকানিক, ওয়্যারম্যান, ইলেকট্রিশিয়ান, এই 8টা সাবজেক্টে যাদের আইটিআই আছে তাদের কথা কিন্তু বলা আছে। কিন্তু আপনারা এই সাবজেক্টগুলো বাদে যদি অন্য কোনো সাবজেক্টে আইটিআই থাকে আপনারাও যেতে পারেন, কারণ হাইকোর্টে কিন্তু যে ব্যক্তি বা যারা কেস করেছে তাদের কিন্তু এই সাবজেক্টে আইটিআই ছিল না, কিন্তু এই সাবজেক্টের ন্যাচারাল বা হুবহু অন্য সাবজেক্টে আইটিআই ছিল, ওইটা কিন্তু গুরুত্ব দেবে। বা জিআইবিটি যখন ডকুমেন্টেশনের সময় যখন সবাইকে ডেকেছে তখন তো কোন 20 সাবজেক্ট আইটিআই কিন্তু বলেনি, শুধু বলেছে আইটিআই লাগবে। তাই আপনারা এই সাবজেক্টে আইটিআই না থাকলেও অবশ্যই যাবেন, আইটিআই লাগবে, আপনার আইটিআই আছে আপনি অবশ্যই যাবেন। বসে থাকবেন না যে সাবজেক্টে আমার আইটিআই নেই আমি বসে থাকবো যাবো না, এই ধরনের ভুলকার কিন্তু করবেন না। আরেকটা যেটা কুইরি বা কমেন্ট এসেছিল, এই যে 430 খানা শূন্যপদ খালি আছে এই লিস্টটা কোথায় থেকে পেয়েছি? এই লিস্টটা পেয়েছি জিআইবিটি অফিসিয়াল ওয়েবসাইট থেকে। জিআইবিটি অফিসিয়াল ওয়েবসাইটে গ্রুপ সির যে চাকরি হয়েছিল তার মেরিট লিস্টটা প্রকাশ হয়েছিল। মেরিট লিস্টটার ঠিক নিচে 430খানা শূন্যপদ যে খালি পড়েছিল সেই ব্যাপারটা উল্লেখ করা ছিল। জিআইবিটি বলেছিল 430খানা শূন্যপদ খালি, আমরা এলিজিবল ক্যান্ডিডেট পাইনি। হাইকোর্টে বলেছে না, এলিজিবল ক্যান্ডিডেট তো আছে, আপনারা অবশ্যই নতুন করে ভেরিফিকেশন করে এলিজিবল ক্যান্ডিডেটের নাম লিস্টটা বের করে দিন। আপনারা এইভাবে যদি বলেন নেই, আমরা সেটা মানতে রাজি নই, ভ্যাকেন্সিগুলো অবশ্যই ফিল আপ করুন কেস মূলে। তাই ওইখান থেকে আমরা পেয়েছি 430খানা শূন্যপদ, এবং হাইকোর্ট থেকে 430খানা শূন্যপদের জন্যই জিআইবিটিকে বলেছে। এখন 430খানা শূন্যপদের মধ্যে যদি আমরা দেখার চেষ্টা করি কোন বিভাগে কটা শূন্যপদ আছে, লয়েড ডিভিশন ক্লার্ক নর্মাল যারা ক্যান্ডিডেট আছে যারা তাদের জন্য কোনো পোস্ট খালি নেই, শুধুমাত্র পিডাব্লিউডি ক্যান্ডিডেটের জন্য 18টা পোস্ট খালি আছে, এক্স সার্ভিসের জন্য 19টা পোস্ট খালি আছে, সব মিলে 37খানা পোস্ট খালি আছে। এসসি এসটি ওয়াইস ক্যান্ডিডেটের জন্য টোটাল 37খানা পোস্ট খালি আছে। এগ্রি অ্যাসিস্ট্যান্ট যদি আমরা দেখি, এগ্রি অ্যাসিস্ট্যান্টও নর্মাল ক্যাটাগরিতে কোনো পোস্ট খালি নেই। এক্স সার্ভিসের জন্য একটা পোস্ট খালি, এক্স সার্ভিসের জন্য 6টা পোস্ট খালি আছে, এবং ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ ক্যান্ডিডেটের জন্য 4টা পোস্ট খালি আছে, টোটাল 10টা পোস্ট খালি আছে। অর্থাৎ মাধ্যমিক ফার্স্ট কম্পিউটার জানা থাকলে লোয়ার ডিভিশন ক্লার্ক বা এগ্রি অ্যাসিস্ট্যান্ট পোস্টে অ্যাপ্লাই করা যায়। কিন্তু আমার তো পোস্ট খালি নেই, এরপরও যেতে পারো, দেখতে পারো, যোগাযোগ করে নিতে পারো। ইন কেস যদি যে রিজার্ভেশন আছে সেখানে যদি রিজার্ভ করে যদি ভ্যাকেন্সি যদি ঠিকঠাক এক্সপিরিয়েন্স ক্যান্ডিডেট বা ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ ক্যান্ডিডেট না পাওয়া যায়, হঠাৎ দিয়েও দিতে পারে। তবে এটা জিআইবিটি দেবে না, কারণ জিআইবিটি এই শূন্যপদগুলি যদি নর্মাল ক্যান্ডিডেট দিয়ে দিই তাহলে আগেই দিয়ে দিত, তখনই কিন্তু দেওয়া হয়নি। আর বর্তমান সময় দিলে এটা হাইকোর্টের কেসের ব্যাপার, রিজার্ভেশন সিটগুলো রিজার্ভ করা কিন্তু জিআইবিটি চাইলেই পারে না, যত না মন্ত্রিসভা সঠিক কোনো সিদ্ধান্ত নেয়। আর মন্ত্রিসভার সিদ্ধান্তে তো আর ডকুমেন্টেশন হচ্ছে না, হচ্ছে হাইকোর্টের সিদ্ধান্ত। আর জিআইবিটি এমন কোনো কাজ করবে না যে হাইকোর্টে আবার ঘুরিয়ে ফিরে যেতে হয়। তারপরও হতে পারে, সম্ভাবনা আছে। তবে 2023 থেকে 2026 জিআইবিটির মাধ্যমে যে শূন্যপদগুলি ক্রিয়েশন হয়েছে সেই শূন্যপদগুলি কিন্তু এখানে ফিল আপ করা হবে না, তার জন্য জিআইবিটি 2 আসবে। জিআইবিটি 1-এর যে সাথে তার কিন্তু কোনো লিঙ্ক নেই। জুনিয়র অপারেটর পাম্পে 182খানা পোস্ট খালি আছে, হিউজ নাম্বার ভ্যাকেন্সি খালি আছে। জুনিয়র মাল্টি অপারেটর আনকমনে 201খানা শূন্যপদ খালি আছে, হিউজ নাম্বার শূন্যপদ খালি আছে। কিন্তু এই দুইটা পোস্টের জন্য কিন্তু আইটিআই ম্যান্ডেটরি, এই দুইটা পোস্টের জন্য কিন্তু আইটিআই লাগবেই। আইটিআই ছাড়া শুধু মাধ্যমিক ফার্স্টে এই দুইটা পোস্টে চাকরি পাওয়া যাবে না। তাহলে কোশ্চেন জাগতেই পারে, এই আমাদের জেআরবিটি যেহেতু পোস্ট সংখ্যা কম, তাহলে এতজন ক্যান্ডিডেটকে ডকুমেন্টেশনের জন্য কেন রেখেছে? অ্যাকচুয়ালি হাইকোর্ট থেকে বলেছে টেকনিক্যাল নন টেকনিক্যাল পোস্টে আলাদা করে মেরিট লিস্ট প্রকাশ করার জন্য। টেকনিক্যাল পোস্টগুলো যেমন আছে জুনিয়র অপারেটর পাম্প এবং জুনিয়র মাল্টি অপারেটর, একটা মেরিট লিস্ট প্রকাশ করার জন্য, লয়েড ডিভিশন ক্লার্ক এবং এগ্রি অ্যাসিস্ট্যান্ট আলাদা মেরিট লিস্ট প্রকাশ করার জন্য। কিন্তু জিআইবিটি কী করেছে, টেকনিক্যাল নন টেকনিক্যাল দুইটা পোস্টেরই একসাথে মেরিট লিস্ট প্রকাশ করে নিয়েছে। হাইকোর্টে সেখানেই ধাক্কাটা খেয়েছে। এখন হাইকোর্ট নন টেকনিক্যাল পোস্ট, বিশেষ করে লয়েড ডিভিশন ক্লার্ক এগ্রি অ্যাসিস্ট্যান্ট পোস্ট তো সব ফিল আপ হয়ে গিয়েছে, কিন্তু টেকনিক্যাল পোস্ট জুনিয়র অপারেটর পাম্প এবং জুনিয়র মাল্টি অপারেটর আনকমন, এই দুইটার ভ্যাকেন্সি কিন্তু পুরোপুরি ফিল আপ হয়নি, কারণ এলিজিবল ক্যান্ডিডেট পাওয়া যায়নি। কেন? কারণ জিআইবিটি দুইটা মেরিট লিস্ট একসাথে প্রকাশ করে নিয়েছে। কিন্তু হাইকোর্ট থেকে এখন বলেছে আলাদা করে মেরিট লিস্ট প্রকাশ করার জন্য। তাই জিআইবিটি এখন টেকনিক্যাল পোস্টে যে বেশি সংখ্যক শূন্যপদ খালি পড়ে আছে ওই মেরিট লিস্টের উপর বেশি জোর দিচ্ছে, কারণ কেস কিন্তু এই টেকনিক্যাল পোস্ট বিশেষ করে জুনিয়র অপারেটর পাম্প জুনিয়র মাল্টি অপারেটর নিয়ে কিন্তু কেসটা হয়েছে। এখন জিআইবিটি তো জানি না কার কার আইটিআই আছে কার কার আইটিআই নেই, জিআইবিটি তো জানিই না। তাহলে জিআইবিটি কী করবে? যারা পাস করেছিল বা যারা রিটেনে পাস করেনি তখন কিন্তু 30 বা 35% মার্কস আছে, জিআইবিটি কী করেছে? সবাইকে ডেকেছে। সবাই থেকে ডেকেছে কেন? কারণ জিআইবিটিও জানতে চায় কার কার কাছে আইটিআই আছে। যখন আইটিআই যাদের থাকবে তাদের একটা মেরিট লিস্ট আলাদা করে প্রকাশ হবে,
এবং যাদের যাদের আইটিআই নিয়ে মাধ্যমিক পাস আছে বা কম্পিউটার জানা আছে তাদের একটা আলাদা করে মেরিট লিস্ট প্রকাশ হবে। তাহলে আইটিআই যাদের আছে তাদের মেরিট লিস্টে কতজন কেন্দ্রে চাকরি পাবে, যাদের আইটিআই আছে সেখানে 201, 182, প্রায় 383 খানা, 430-এর মধ্যে 383 খানা ভ্যাকেন্সির আলাদা করে মেরিট লিস্ট প্রকাশ হবে যাদের আইটিআই আছে টেকনিক্যাল পোস্টে। আর নন টেকনিক্যাল পোস্ট যাদের আইটিআই নেই, শুধু মাধ্যমিক পাস আছে, তাদের জন্য পোস্ট 47টা খালি আছে, তাদের জন্য 47টা আলাদা করে মেরিট লিস্ট প্রকাশ হবে। এও 47টার মধ্যে কিন্তু শুধু এক্স সার্ভিসম্যান এবং পিডাব্লিউডি ক্যান্ডিডেটের জন্য কিন্তু ভ্যাকেন্সি। তাই আইটিআই আছে না নাই সেটাও তো জানতে হবে, তার জন্যই পুরো ডকুমেন্ট ভেরিফিকেশনটা। ডকুমেন্ট ভেরিফিকেশনের পরে মেরিট লিস্ট দুইটা আলাদা প্রকাশ করা হবে, টেকনিক্যাল নন টেকনিক্যাল হাইকোর্টের রায় অনুযায়ী। মেরিট লিস্ট প্রকাশ হওয়ার পর যারা যারা মেরিট লিস্টে স্থান পাবে তাদের মধ্যে আবার ইন্টারভিউ হবে। কোশ্চেন থাকতে পারে, আমি তো জেবিটি 1 একবার মেরিট লিস্টে স্থান পেয়েছিলাম রিটেনে, তারপর ইন্টারভিউ দিয়েছি, আমাকে আবার ইন্টারভিউ দিতে হবে নাকি এবার? হ্যাঁ, উত্তরটা হলো হ্যাঁ, আগেরটা শেষ, এখন আবার তোমার নাম আসবে, আবার তোমার ইন্টারভিউ দিতে হবে, রিটেনের মার্কস আগের দিয়ে থাকবে, ইন্টারভিউ নতুন করে দিতে হবে, নতুন করে ইন্টারভিউ দেওয়ার পর হবে ফাইনাল সিলেকশন। এখন কথা হলো, আগে যারা অলরেডি জেআইবিটি 1-এ প্রথম পর্যায়ে যারা যারা রিটেনে বা ভাইবা দিয়েছিল, যারা চাকরি পায়নি, তারাও কি ডকুমেন্ট ভেরিফিকেশন যেতে পারবে? হ্যাঁ, সবাই যেতে পারবে, সবার জন্যই সেটা উন্মুক্ত, সবাই যেতে পারবে। আর স্পেশালি যাদের আইটি আছে তাদের জন্য একটা সুবর্ণ সুযোগ করে দিয়েছে। এবং ত্রিপুরা হাইকোর্টকে আর সংশ্লিষ্ট চাকরি প্রার্থীকে যারা কেস করছে তাদের আমরা ধন্যবাদ জানাচ্ছি। তাদের জন্য 430 জন বেকার চাকরি ভাই বোনদের করে নতুন একটা আশা জেগেছে এবং নতুন করে 430 জন বেকার চাকরি পাবে। এবং এই প্রসেসটা কমপ্লিট হওয়ার পর ইমিডিয়েট জেআইবিটি 2 ভেরিফিকেশন বা জেআইবিটি 2 নোটিফিকেশন আসবে। এই নিয়েও সবাইকে প্রস্তুত থাকতে হবে, কারণ এবার কিন্তু কম্পিটিশনটা আরেকটু বেশি হবে। ধন্যবাদ।